ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে তোমরা এই ক্লাসে শিখতে চলেছো একটা ছোট বাক্য কিভাবে অনেক বড় বানানো যায়। নিজের পছন্দ মতো যত খুশি তুমি বড় করতে পারবে যদি প্রেপোজিশন শেখো। ট্রান্সলেশন শিখতে গেলে টেন্স জরুরি। টেন্সের পরে যেটা আরো বেশি করে জরুরি সেটা হচ্ছে প্রেপোজিশন। আর এই একটা ক্লাসে কিন্তু তোমাদের প্রেপোজিশন সম্বন্ধে মানে ট্রান্সলেশনের ব্যাপারে ধারণাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি তোমরা বড় বড় বাক্য ট্রান্সলেশন করতে পারবে। দেখো, আমি এখানে একটা বাক্য লিখেছি, আমি বই পড়ি। বাক্যটা কিন্তু যথেষ্টই ছোট, এটা কিন্তু অনেকেই ট্রান্সলেশন করে দেবে অতি সহজে। কিন্তু যদি আমি বাক্যটা একটু বাড়িয়ে দিই যে আমি বই পড়ি সকালবেলায়, বা যদি আমি আরেকটু বাড়িয়ে দিই যে আমি সকালবেলায় বন্ধু বান্ধবের সাথে বই পড়ি, আরো বাড়াতে পারি এই বাক্যটা যে আমি বন্ধু বান্ধবের সাথে সকালবেলায় বিদ্যালয়ের ক্লাসরুমে বই পড়ি। তো এইভাবে করে কিন্তু বাক্যটা অনেক বড় করা যাবে। তো এই ছোট বাক্য যারা ট্রান্সলেশন করতে পারবে তারা কিন্তু বাক্য যত বড়ই হোক না কেন সেটাও কিন্তু অতি সহজে ট্রান্সলেশন করতে পারবে। তাদের শুধুমাত্র শিখতে হবে প্রিপোজিশনের সঠিক ব্যবহার। তোমরা মানে একাডেমিক লেভেলে যখন ছিলে বা শিখে থাকো তোমরা এইভাবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, যে দ্য ফার্মার্স আর ওয়ার্কিং, কৃষকরা কাজ করছে, ড্যাশ দ্য ফিল্ড, হয়তো এরকম করে দিল, আমি লিখছি না, জাস্ট আমি দেখাচ্ছি একটু। তাহলে এই ড্যাশে কি হবে, কোন প্রিপোজিশন হবে, হয়তো শেখানো হলো যে ইন দ্য ফিল্ড হবে, কেন হলো কিভাবে হলো সেটা শিখিয়ে দেওয়া হলো। কিন্তু এইভাবে শিখলে কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। কারণ ট্রান্সলেশনে আমাদের যে বাক্যগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারের বাক্য। তাহলে সেই বাক্য থেকে প্রথমে তোমাদের প্রেপোজিশনটাকে চিনতে হবে। আর সেটা যখন আমরা ট্রান্সলেশন করতে পারবো তখন কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এমনি এমনি হয়ে যাবে, তোমাকে বেশি এফোর্ট লাগাতে হবে না। তো যাই হোক, দেখো, আমি বই পড়ি, এই বাক্যটার ট্রান্সলেশন নিশ্চয়ই সবাই করতে পারো। তো যারা পারো তারা নিশ্চয়ই মনে মনে আগে আগেই আমার লেখার আগেই তোমরা ট্রান্সলেশনটা করে নেবে। ঠিক আছে, আমি করছি। যে কোনো বাক্য ট্রান্সলেশনের একটা সাধারণ রুলস আমি তোমাদের বলেছিলাম। সেটা কি বলেছিলাম যে এস ভি ও পি। এস মানে সাবজেক্ট, মানে বাক্যের প্রথমে লিখবো আমরা সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? আমি, আই। তারপরে কি লিখবো? ভি মানে ভার্ব। তাহলে এই বাক্যে ভার্ব কোনটা? পড়া। ভার্ব মানে যেটা কাজ করা বোঝায়। তাহলে রিড, আর ই ডি, রিড। সাবজেক্ট ভার্ব হয়ে গেল। তারপরে কি লিখতে হয়? অবজেক্ট। অবজেক্ট কি করে পাওয়া যায়? এই ভার্বকে প্রশ্ন করবে কি আর কাকে দিয়ে। কি পড়ি, কাকে পড়ি? কি পড়ি? বই, বুক। আমরা পরবর্তীকালে এই অবজেক্টটাকে আরো বিস্তারভাবে শিখবো যে অবজেক্ট কমপ্লিমেন্ট। আমি সে বিষয়ে এখন কথা বলছি না, জাস্ট আমি প্রিপোজিশন ফোকাস করে আজকে তোমাদের ক্লাসটা সম্পূর্ণ করছি। তাহলে আই রিড বুক মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এইটুকু লেখা তো সোজা। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে আমরা বাক্যের যে অংশগুলো পাবো সেই অংশগুলোকে কিন্তু আমরা প্রিপোজিশন পার্ট বলবো, না হয় এক্সট্রা ওয়ার্ড বলবো। এবার প্রশ্ন হচ্ছে প্রিপোজিশন পার্ট কি? প্রিপোজিশন পার্ট কি আমি একটু বলে দিচ্ছি। যে মূল একটা শব্দ, তোমরা হয়তো সংজ্ঞায় পড়ে থাকবে অনেক সংজ্ঞা, আমি সংজ্ঞার দিকে যাচ্ছি না, আমি সংজ্ঞার দিকে পরে আসছি। আমি আপাতত আমার কথাটা আমি বলিনি। যে প্রিপোজিশন কি, যে একটা মূল শব্দ তার সঙ্গে বাড়তি যেটুকু থাকবে সেটুকু জানবা, সেই শব্দটাকে তোমরা জানবা যে প্রিপোজিশন পার্ট। যেমন দেখো, আমি যদি বলি বিদ্যালয়, এটা কিন্তু মূল শব্দ। এবার যদি বলি বিদ্যালয়ে, ধর আমি বললাম বিদ্যালয়, এটা হচ্ছে মূল শব্দ। এবার আমি বললাম যে বিদ্যালয়ে, এই যে এটা যে বাড়তি যুক্ত হলো, এইটাকে আমি বলছি বাড়তি যুক্ত শব্দ। আর এই বাড়তি থাকলেই সেটাই হচ্ছে প্রিপোজিশন। তাহলে এই এটাই হচ্ছে প্রিপোজিশন, জানতে হবে। ঠিক আছে, হয়তো বুঝলে না অনেকেই। যেমন দেখো, আমি যদি বলি যে আমি তোমার জন্য অপেক্ষা করছি, বা রামের জন্য অপেক্ষা করছি, যে রামের জন্য, রামের জন্য, তাহলে মূল শব্দ আমরা জানি, মূল নামটা কি? রাম। তাহলে যে এর জন্য যে বাড়তি আছে এটাই হচ্ছে প্রিপোজিশন, মনে রাখতে হবে। যাই হোক, আমি বাক্যে ফিরি। আমি এই বাক্যটা আর বাড়াচ্ছি না, আমি দ্বিতীয় বাক্যে চলে আসছি। যে ছাত্রছাত্রীরা মাঠে খেলাধুলা করে, এই যে বাক্যটা, এই বাক্যে তাহলে ট্রান্সলেশন করতে গেলে একই রুল। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ছাত্রছাত্রীরা, দা স্টুডেন্টস, বহু বচন হচ্ছে তাই আমি এর যুক্ত করলাম। আর দা তো আমরা বাক্যে যেখানে শুনতে ভালো লাগবে, যে শব্দের সঙ্গে দা শুনতে ভালো লাগবে সেখানে আমরা আপাতত দা বসিয়ে দেব।
তাহলে তার স্টুডেন্টস ছাত্রছাত্রীরা হয়ে গেল সাবজেক্ট। সাবজেক্টের পরে ভার্ব লিখবো। তাহলে ভার্ব এখানে কোনটা? খেলাধুলা করা হচ্ছে ভার্ব, তাহলে খেলাধুলা করা হচ্ছে প্লে, তাহলে তার স্টুডেন্টস প্লে। যখনই সাবজেক্ট ভার্ব হয়ে গেল এবার লেখো অবজেক্ট। কি খেলাধুলা করে? দেখো অবজেক্ট নেই, কি এর উত্তর নেই। অবজেক্ট পেতে গেলে কি আর এখানে কাকে, এই কাকে দিয়ে প্রশ্ন করবে। কি আর কাকে দিয়ে, শুধু কি না, কি কি লিখে ফেলেছিলাম আমি, সরি। কি আর কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, যে কোনো একটা উত্তর পেলে ওটা অবজেক্ট। তাহলে কি খেলাধুলা করে, কাকে খেলাধুলা করে, দেখো উত্তর নেই, তাহলে এখানে অবজেক্ট নেই, ধরে নিতে হবে। এই অবজেক্ট কিন্তু বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, দুটোই হতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। অবজেক্ট নিয়ে বেশি মাথা ব্যথার দরকার নেই, কিন্তু মেন সমস্যা হচ্ছে প্রেপোজিশন। তাহলে এই যে সাবজেক্ট লেখা হয়ে গেল, এই ছাত্রছাত্রীরা আমরা লিখে ফেলেছি, খেলাধুলা করে লিখে ফেলেছি। তাহলে এইবার যেটুকু পড়ে থাকবে, যতটুকুই পড়ে থাক, যত বড় বাক্যই হোক না কেন, সেই অংশগুলোকে তোমরা মানে গুনে নেবা যে কতটুকু, কয়টা ওয়ার্ড আছে এটা গুনে নেবা। গুনে নিয়ে ভাববা যে ওই ওয়ার্ডগুলো নিজেকে প্রশ্ন করবা, যখন ট্রান্সলেশন করবে তখন নিজেকে প্রশ্ন করবে। সাবজেক্ট ভার্ব লেখার পরে প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে? যে এটা কি প্রিপোজিশন পার্ট? যদি প্রিপোজিশন পার্ট হয় তাহলে ইংলিশে লেখার সময় উল্টে লিখতে হবে, আর যদি প্রিপোজিশন পার্ট না হয় শুধুমাত্র ওই ওয়ার্ডটা ইংলিশে লিখে দিলেই হয়ে গেল। হয়তো বুঝলে না, দেখো উদাহরণে দেখো। তাহলে এখানে কি পড়ে আছে? সাবজেক্ট ভার্ব লেখার পরে কি পড়ে আছে? মাঠে। তাহলে এই মাঠে কি প্রিপোজিশন পার্ট? মূল শব্দ কি বলো? মাঠ। মাঠ হচ্ছে মূল শব্দ। তাহলে মাঠের সঙ্গে বাড়তি কি আছে? এ। তাহলে এই মাঠেই হচ্ছে প্রিপোজিশন পার্ট, কারণ এ বাড়তি আছে। তাহলে এইটা কিন্তু প্রিপোজিশন পার্ট, আর প্রিপোজিশন পার্ট হলেই ইংলিশে লিখলে উল্টে লিখতে হবে, আগে লিখতে হবে এ। এ ইংলিশ কি? ইন। তাহলে এ ইংলিশ কিন্তু জানতে হবে, আগে লিখতে হবে এ ইন, তারপর লিখতে হবে মাঠ। ফিল্ড, FIELD, ফিল্ড। ইন দা ফিল্ড শুনতে ভালো লাগলে দা লিখে দেবে, ইন দা ফিল্ড। তাহলে এইবার এ ইংলিশ যদি জানা থাকতো, যাদের জানা নেই তারা কিন্তু এ ইংলিশটা লিখতে পারছে না, আর যাদের জানা আছে যে এ ইংলিশ হচ্ছে ইন, তারা কিন্তু লিখে দিতে পারবে। তো ওই জন্য আমাদের প্রিপোজিশন, যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের বাংলা মানে জানতে হবে। এবার বাংলা মানে তুমি ধরো পড়লে যে ইন মানে হচ্ছে, ধরো পড়লে ইন মানে মধ্যে, তাহলে ইন মানে কিন্তু শুধু মধ্যে পড়লে কিন্তু তাহলে জানা যাবে না। এটাই কিন্তু সমস্যাটা তৈরি করে, যে একটা ওয়ার্ডের মানে একটাই, একটা ওয়ার্ডের মানে তো বহু থাকে। তো ওই জন্য তোমাদের প্রিপোজিশনের যত প্রকারের মানে হয়, একটা প্রিপোজিশনের যত প্রকারের মানে হয়, সব প্রকারের মানে যদি জানা থাকে তাহলে কিন্তু প্রিপোজিশন শিখতে বা অ্যাপ্লাই করতে তোমাদের কিন্তু এই রুলস পড়তে হবে না। গ্রামার বইতে প্রচুর রুলস থাকে, যে ইন কোথায় কোথায় বসে, অনেক রুলস থাকে। তো এই রুলস গুলোর জন্য যারা প্রথম শিখতে যায় তারা কিন্তু প্রবলেমে পড়ে যায়, কারণ এত রুলস পড়লে তো মাথায় থাকবে না, তাই না? একটা রুলসই মাথায় থাকতে যায় না। তো যাই হোক, তো আমরা রুলসে যাব না, আমরা হচ্ছে প্রথমে কি জানবো যে প্রিপোজিশনের সব মানে, মানে যত রকমের মানে হয়। যেমন দেখো আমি একটা প্রিপোজিশন আপাতত লিখছি, পরবর্তীকালে আমি তোমাদের সব প্রিপোজিশনের বাংলা মানেগুলো লিখে দেবো। তো আপাতত আমি যেহেতু একটা অ্যান্সার গুলো করবো এখান থেকে, তাই আমি আপাতত একটা লিখে দিচ্ছি। ইন মানে কি? ইন মানে তে, এ, অন্তস্থ, এতে, মধ্যে, ভিতরে, ব্যাস এতগুলো কিন্তু মানে হয়। তাহলে এর মধ্যে যে কোনো একটা মিললেই মনে রাখবে যে ইন হবে। মানে যদি তোমার এ দরকার হয় তাহলে ইন লিখবে, যদি মধ্যে দরকার হয়, যেমন ছেলেটি ঘরের মধ্যে আছে তাহলে মধ্যে দরকার হলো, তাহলে সেখানেও তুমি কিন্তু ইন লিখছো। তো এইরকম ব্যাপারটা। তো যাই হোক, তাহলে আমি এই বাক্য ট্রান্সলেশন করছিলাম যে সাবজেক্ট পেলেই ভার্ব লিখলাম, তারপরে যেটুকু পড়ে থাকবে সেটুকু তাহলে কি, যে প্রিপোজিশন পার্ট হতে পারে। প্রিপোজিশন পার্ট যদি হয় তাহলে আমরা উল্টায় লিখবো। তাহলে মাঠ মূল শব্দ এ বাড়তি আছে, তাহলে এটা প্রিপোজিশন, তাহলে এ ইংলিশ আমাদের জানা আছে, এই এ ইংলিশ কি হয়? ইন। তাহলে আমরা এটা কিন্তু উল্টে লিখবো, প্রিপোজিশন পার্ট সবসময় উল্টে লিখতে হয়, আগে লিখতে হবে এ, তারপর লিখতে হবে মাঠ। তাহলে ইন ফিল্ড। এবার দাটা যেখানে শুনতে ভালো লাগবে অবশ্যই সেখানে তোমরা লিখে দেবে, কনফিউশন হওয়ার দরকার নেই। অনেকের মনে হতে পারে যে দা এখানে হবে না হবে না, এত ভাবার দরকার নেই। যেখানে শুনলে তোমাদের ঠিক লাগছে, মনে হচ্ছে যে মোটামুটি ঠিক আছে, তোমরা দা লিখে দেবে, অসুবিধা নেই। যদিও দা একটা আর্টিকেল, এটা লেখার একটা নিয়ম আছে, তো সেই নিয়মটা যদি তোমরা শিখে যাও দেখবে যে ওইটাই হচ্ছে, মানে যেখানে শুনতে ভালো লাগছে দেখবে যে সেখানেই সেটিং হয়ে যাচ্ছে আর কি। তো যাক, আমি পরের বাক্যটা একটু দেখাচ্ছি। তারা একসাথে বাগানে কিছু গাছ লাগিয়েছিল। তাহলে ট্রান্সলেশন করার একই নিয়ম, যে সাবজেক্টের পরেই সঙ্গে সঙ্গে ভার্ব লিখবে। যে কোনো ট্রান্সলেশনের রুলই হচ্ছে সাবজেক্ট পেলেই ভার্ব। তাহলে সাবজেক্ট কোনটা এখানে? তারা।
তারা একসাথে গাছ লাগিয়েছিল, তাহলে একটা বাক্যের যে মানুষ, যে মানুষটা কাজটা করে সেই সাবজেক্ট, তাই না? মানে যে কাজটা সম্পাদন করে সেই সাবজেক্ট। তাহলে এখন তারাই গাছটা লাগে, তাহলে তারাই সাবজেক্ট। তাহলে তারা ইংলিশ কি? দে মানে তারা। সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট পেলেই ভার্বটা লিখতে হবে। ভার্ব এখানে কি? লাগানো, একটা কাজ করা, যেটা কাজ করা সেটা ভার্ব হয়। তাহলে লাগানো, কাজ করা, লাগানো ইংলিশ কি? প্ল্যান্ট মানে লাগানো। তাহলে এখানে প্ল্যান্টেড হবে। কেন হলো প্ল্যান্টেড? যারা টেন্সের ক্লাস করেছো তারা অবশ্যই জানো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স লাগিয়েছিল, ছিল আছে, তার আগে দেখো একার আছে, তাহলে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের রুল কি? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্ম হচ্ছে ইডি যোগ করে করা যায়, তাই না? তাহলে দে প্ল্যান্টেড। তাহলে সাবজেক্ট ভার্ব হয়ে গেলে আমাদের দেখতে হবে দেখো অবজেক্ট আছে কিনা। তাহলে অবজেক্ট কি করে পাওয়া যায়? এই ভার্বটাকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে? কি লাগিয়েছিল? গাছ। অনেকে বলবে গাছ, আবার কি লাগিয়েছিল? কিছু গাছ। তো এখানে আমার কিছু বক্তব্য আছে। এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করতে পারে প্রিপোজিশন পার্টের ক্ষেত্রে। সেটাকে আমি বলে দিই তোমাদের যেন ভুল না হয়, আমি সেটাই বলবো তোমাদের। যখন তোমাদের সাবজেক্ট ভার্ব লেখা হয়ে গেল, দেখো আমরা তারা লিখে ফেলেছি, লাগিয়েছিল লিখে ফেলেছি। যখনই সাবজেক্ট ভার্ব লেখা হয়ে গেল তখন বুঝবা ওই বাক্যে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে তুমি গুনে নাও। দেখো তো কটা অংশ আছে, কিভাবে গুনবা? একটা, এটা তো হয়ে গেছে, একটা, দুটা, তিনটা, চারটা। অনেকে বলবে স্যার চারটা ওয়ার্ড রয়েছে। না, তোমরা এইভাবে গুনবে না, তোমরা গুনবে ফিগার। অর্থাৎ যেমন দেখো কিছু গাছ, ফিগার বলতে একটা অংশ বোঝাবে ওটা। যেমন দেখো তোমাদের আমি ফিগার বোঝানোর জন্য আমি একটু আলাদা করে লিখছি এখানে। ধরো আমি বললাম যে রতনের ভাই গাছ থেকে পড়ে গেছে। রতনের ভাই গাছ থেকে পড়ে গেছে। এখানে কয়টা ওয়ার্ড আছে? দেখো রতনের ভাই কিন্তু একজন ব্যক্তি, তাই তোমাদের এখানে ধরতে হবে এটা একটা ওয়ার্ড। দুটা ওয়ার্ড কিন্তু ধরা যাবে না। রতনের ভাই একজন ব্যক্তি, তো একজনের ভাইটাকে বলছে না, এর নাম রতনের ভাই, তাহলে একজন হলো। তাহলে এটা কিন্তু একটা ফিগার ধরে নেবে বা একটা ওয়ার্ড ধরে নেবে। আর গাছ, গাছও তো একটা ফিগার, এরকম আকার আছে গাছ, তাই না? তাহলে এই গাছ কিন্তু গাছ থেকে এটাকে আমরা একটা ধরবো। ওই গাছ, এখানে ধরো একটা গাছ আছে, সেই গাছ থেকে, তাহলে ওটা আমি একটা ওয়ার্ডই ধরবো, মানে একটা দৃশ্যমান অবজেক্ট দেখাচ্ছে, তাহলে একটাই ধরবো ওটাকে, গাছ থেকে। আর পড়ে গেছে, এটা কিন্তু দুটো নয়। পড়ে গেছে মানে কি? গাছের উপরে ছিল, এই নিচে মাটিতে পড়লো, তাহলে এই টোটাল ঘটনাটার নাম হচ্ছে পড়ে গেছে। তাহলে এটা কিন্তু একটা কাজ, তাহলে একটা ওয়ার্ড ধরবো এটাকে। তো ওয়ার্ড কিন্তু এইভাবে গুনতে হবে। তাহলে একইভাবে দেখো তো এখানে কয়টা ওয়ার্ড আছে? মানে তারা আর লাগিয়েছিল বাদ দাও, কারণ সাবজেক্ট ভার্বের সেকেন্ড হয়ে গেছে। এবার যেটুকু পড়ে থাকে সেটুকু হচ্ছে অবজেক্ট প্রিপোজিশন পার্ট করার আগে তোমাদের ওয়ার্ড গুনতে হবে। কয়টা ওয়ার্ড আছে দেখো একসাথে? এটা কিন্তু একটা বিষয়কে বোঝাচ্ছে, মানে একসাথে একটা সেন্সকে বোঝাচ্ছে, একটা বিষয় বোঝাচ্ছে, তাহলে একসাথে একটা ওয়ার্ড। আচ্ছা বাগান, ধরো গাছপালা আছে, ফুল ফলের গাছ আছে পার্কের মতো, তাহলে সেটার নাম কি? বাগান, তাহলে ওটা কিন্তু একটা ওয়ার্ড। তাহলে এটা কোনো ঝামেলা নেই, একটাতে একটা বোঝাচ্ছে। কিন্তু কিছু গাছ, এটা কিন্তু একটা ফিগার। গাছ অনেকগুলো গাছ, 4, 5টা, 10, 12টা গাছ মিলে এইটাকে মিলে বলা হচ্ছে কি কিছু গাছ। তাহলে এটা কিন্তু একটা ফিগার ধরে নিতে হবে। তাহলে এই কিছু গাছটা কিন্তু দুটো ধরা যাবে না, একটা ধরতে হবে। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক বড় বাক্য লিখতে গেলে এই যারা এই যে ফিগার ওয়ার্ডকে ওয়ার্ড ধরবে না, যে কয়টা ওয়ার্ড আছে সেটা ধরবে না, ওয়ার্ডকে ফিগার হিসেবে কল্পনা করবে, তাদের জন্য কিন্তু বড় বড় ট্রান্সলেশন করা আর এই ছোট ট্রান্সলেশন করা একই ব্যাপার হয়ে দাঁড়াবে। তো যাই হোক, প্রথম প্রথম যারা বেসিক জানো না তাদের হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু আমি আরো বাক্য যখন দিয়ে থাকবো তখন দেখবা যে ঠিক বুঝতে পারবা। দেখো তাহলে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম আমি লিখে ফেলছি, এসবি হয়ে গেল, সাবজেক্ট ভার্ব হয়ে গেল। এবার কি লিখবো? অবজেক্ট। তাহলে অবজেক্ট এখানে কোনটা? খালি গাছ কিন্তু বলা যাবে না। ওই যে বললাম ফিগার যতটুকু হবে, যখনই একটা কিছু লিখতে যাবো ফিগার সহ পুরোটা লিখতে হবে, কিছু আর গাছ আলাদা লিখলে হবে না, একসঙ্গে পুরোটা লিখতে হবে। তাহলে এখানে প্রশ্ন করো যে কি লাগিয়েছিল, অবজেক্ট পাবো, অবজেক্ট খুঁজবো। তখন সাবজেক্ট ভার্ব হয়ে গেছে, অবজেক্ট খুঁজতে গেলে আমরা ভার্বটাকে কি কাকে দিয়ে প্রশ্ন করি, এই যে কি না হয় কাকে, যে কোনো একটা উত্তর পেলেই হলো। তাহলে কি লাগিয়েছিল, খালি গাছ বললে হবে না, একসঙ্গে জুড়ে নিয়ে বলতে হবে, কারণ এটা একটা ওয়ার্ড, একটা ফিগার। তাহলে কিছু গাছ, তাহলে কিছু গাছ, তাহলে কিছু গাছ হচ্ছে অবজেক্ট। তাহলে কিছু গাছ ইংলিশ লিখে দিই, কিছু ইংলিশ কি সাম, আর গাছ ইংলিশ কি ট্রি। আর প্রিপোজিশন হলে কিন্তু আমরা এভাবে লিখতে পারতাম না, প্রিপোজিশন হলে উল্টায় লিখতাম, তাই না? আর প্রিপোজিশন না হলে জাস্ট খালি ওয়ার্ডটা লিখে দিলে হয়ে গেল। তাহলে সাম এটা বহুবচন, তাহলে সাম ট্রিজ করে দিই, এস করে দিলাম বহুবচনের জন্য।
সাম ট্রিজ। এইবার যেটুকু পড়ে আছে সেইটুকু প্রিপোজিশন পার্ট হতে পারে, 95% ক্ষেত্রে প্রিপোজিশন হতে পারে, আবার নাও হতে পারে, ওটা পরের বাক্য, এই বাক্যে আমি বোঝাচ্ছি। আচ্ছা, কিছু কাজ হয়ে গেল, তাহলে এবার কি বললাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল। এবার প্রিপোজিশন পার্টটা যখন আমি লিখবো, এবার যেটুকু অংশ বাক্যের পড়ে আছে সেইটুকু কিন্তু প্রিপোজিশন পার্ট হওয়ার সম্ভাবনা থাকবে 95% ক্ষেত্রে, আবার নাও কিন্তু হতে পারে। যদি না হয় তাহলে ইংলিশটা কি করে লিখবো, জাস্ট ওই ওয়ার্ডের ইংলিশ লিখে দিলে হয়ে গেল। আর যদি প্রিপোজিশন পার্ট হয় তাহলে উল্টাই লিখবো। আমি আবার বলছি যে প্রথমে লিখবো সাবজেক্ট, তারপরে লিখবো ভার্ব, তারপরে অবজেক্ট থাকলে লিখবো, না থাকলে লিখবো না। এইবার তারপরে যে বাক্যের যত অংশ পড়ে থাকবে সেই অংশগুলো কিন্তু প্রিপোজিশন পার্ট হলে উল্টাই লিখবো, আর প্রিপোজিশন পার্ট না হলে জাস্ট ওয়ার্ডটা লিখে দেবো। তাহলে দেখো তো পরের যে ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ডই পড়ে আছে, একসাথে পড়ে আছে আর বাগানে পড়ে আছে। তাহলে আগে বলো একসাথে কি প্রিপোজিশন পার্ট? অনেকে বলবে স্যার এ আছে, তাহলে এটা প্রিপোজিশন পার্ট। তো প্রিপোজিশন পার্টটা বুঝতে গেলে মূল শব্দ বুঝতে হয়। মূল শব্দ মানে কি, যেটার পৃথিবীতে অস্তিত্ব রয়েছে সেটাই হচ্ছে মূল শব্দ। যেমন দেখো, আমি যদি বলি কলমে, কলমে বলে কোনো কথা হয় না, কলম মূল শব্দ, তাই না? বা ধরো আমি বললাম, ধরো আমি বলছি যে কলে, কলে বলে কি আছে বলো, কোনো জিনিস তোমার চোখের সামনে ভাসছে কি? আমি যদি বলি কলম, তখন কিন্তু তোমার সামনে একটা ছবি ভাসছে, যে এরকম একটা ছবি, তাই না, কলম। তার মানে মূল শব্দ কি, যার অস্তিত্ব রয়েছে পৃথিবীতে, যেটা বললে তোমাদের চোখের সামনে ভেসে ওঠে, তোমরা জানতে পারো যে এটা ওই শব্দটা হলো এটা, তাহলে সেটা হলো মূল শব্দ। তাহলে সেই মূল শব্দের সঙ্গে যদি বাড়তি থাকে তোমার মনে হয়, তাহলে সেটাই প্রিপোজিশন পার্ট। যেমন দেখো একসাথে, আচ্ছা একসাথে বলে কোনো শব্দ আছে কি? একসাথে কোথাও কি ইউজ হয়? একসাথে ওয়ার্ডটা সবসময় একসাথে রূপেই ইউজ হয়। তাই মনে রাখবে যে একসাথেই হচ্ছে মূল শব্দ, এটার সঙ্গে বাড়তি কিছু নাই। এরপরে যদি আবার একার থাকতো তাহলে সেটা হতো প্রিপোজিশন পার্ট। একসাথে এ, এরকম তো হয় না, তাহলে একসাথে আমরা মূল শব্দই ধরবো। হয়তো অনেকের সমস্যা হলো। আচ্ছা আমি যদি বলি, মানে বুঝতে সমস্যা হলো হয়তো, আমি যদি বলি একসা, একসা কোনো জিনিস তোমাদের চোখের সামনে আসছে, কোনো মিনিং আসছে কি? কোনো মিনিং আসছে না। যদি বলি একসাথে, তখনই মিনিংটা আসছে। সুতরাং একসাথে একটা গোটা শব্দ, এর সঙ্গে বাড়তি কিছু নয়। আবার যদি বলি বাগানে, আমি যদি বলি বাগান, তোমাদের দেখো চোখের সামনে একটা ফুলের বাগান বা সুন্দর একটা বাগান, কোনো একটা বাগান আসছে, ভাসছে, তাই না? অর্থাৎ বাগান তাহলে মূল শব্দ, তাহলে এখানে বাড়তি আছে, এটা বাড়তি আছে। আর এখানে একসাথে দেখো এ আছে, একার আছে লাস্টে, একার থাকা সত্ত্বেও কিন্তু এখানে একার বাড়তি ধরা যাবে না, কারণ একসাথে নিজে মূল শব্দ। আর বাগান এটা মূল শব্দ, আর বাগানে এটা বাড়তি আছে, খালি একার থাকলে কিন্তু হবে না। তো যাই হোক, তাহলে আমি আবার প্রথম থেকে বলছি, একটু বেশি বলা হয়ে গেল। সাবজেক্ট ভার্ব লিখলাম, তারপর অবজেক্ট লেখা হয়ে গেল। এবার যেটুকু পড়ে থাকবে সেটুকুর নাম কি? হয় অবজেক্ট, না হয় এমনি শব্দ। এমনি শব্দ একটা নাম দিচ্ছি আমরা, এক্সট্রা ওয়ার্ড। তাহলে এক্সট্রা ওয়ার্ড পেলে আমরা ইংলিশে কি লিখবো? জাস্ট ওই শব্দটার ইংলিশ লিখে দিলেই হয়ে গেল। আর প্রিপোজিশন পার্ট মনে হলে কি করবো? উল্টে দেবো। তো যাক, তাহলে আমি প্রথমে লিখি, প্রথমে পাচ্ছি আমরা কি একসাথে, তাহলে একসাথে লিখি। তাহলে একসাথে ইংলিশটা কি বলো? একসাথে কি প্রিপোজিশন পার্ট? না, তাহলে জাস্ট একসাথে ইংলিশ লিখে দিলে হয়ে গেল এখানে। তাহলে একসাথে ইংলিশ কি অনেকেই জানো, অনেকেই যারা জানো না তারা লিখে নাও, টুগেদার মানে হচ্ছে একসাথে। আচ্ছা এইবার বাগানে, এবার আবার নিজেকে প্রশ্ন করে, এটা কি প্রিপোজিশন পার্ট? বাগান মূল শব্দ, এ বাড়তি, হ্যাঁ প্রিপোজিশন পার্ট। তাহলে এটাকে আমরা উল্টে লিখবো। তার মানে বাগান ইংলিশ কি? গার্ডেন। আর এ ইংলিশ কি? এই যে এ ইংলিশ আমরা জানি, এ ইংলিশ হচ্ছে ইন। তাহলে কি লিখবো? উল্টে লিখবো, আগে লিখবো এ ইন, তারপরে লিখবো বাগান, গার্ডেন না। আচ্ছা এখানে দা লিখলে ভালো লাগছে, দেখো ইন দা গার্ডেন, শুনতে ভালো লাগছে নিশ্চয়ই। ইন গার্ডেন লিখলেও কিন্তু অসুবিধা নেই। যাই হোক, একইভাবে তোমরা পরের বাক্যটা করার চেষ্টা করো দেখি। আগে কিন্তু সাবজেক্ট আর ভার্ব লিখে ফেলতে হবে। যে বাচ্চারা একটি মাঠে খেলে, তাহলে এখানে আমি বলছি তাহলে সাবজেক্ট কোনটা? বাচ্চারা, কারণ কারা খেলে, কে কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে বাচ্চারা খেলে, তাহলে বাচ্চারা কি হবে? দা চিলড্রেন। সাবজেক্ট হয়ে গেল, তাহলে সাবজেক্ট পেলে সঙ্গে সঙ্গে ভার্ব, ভার্ব কোনটা? প্লে, খেলা করা হচ্ছে, ভার্ব। আচ্ছা অবজেক্ট দেখো তো আছে কিনা, কি কাকে দিয়ে প্রশ্ন করো অবজেক্ট পেয়ে যাবে। কি খেলে? উত্তর নেই। কাকে খেলে? উত্তর নেই। অবজেক্ট বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। এবার বাক্যের যেটুকু পড়ে থাকলো, এটা কমপ্লিট, এটা কমপ্লিট। বাক্যের যেটুকু পড়ে থাকলো সেটা কিন্তু প্রিপোজিশন পার্ট হওয়ার চান্স আছে, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। দেখো তো এটা প্রিপোজিশন পার্ট কিনা। এটা কি একটা ওয়ার্ড? একটি মাত্র একটা ওয়ার্ড, তাই না?
তাহলে একটা মাঠ মূল শব্দ, তার সঙ্গে বাড়তি কি আছে এ, তাহলে এটাও কিন্তু প্রিপোজিশন পার্ট। তাহলে এ ইংলিশটা আগে লেখো, উল্টে লিখতে হবে, আগে এ ইন, তারপরে একটি মাঠ। একটি ইংলিশ কি এ, একটি ইংলিশ কিন্তু এ, ওয়ান লিখলেও হবে, এ ফিল্ড। অনেকে হয়তো এই জায়গাটা কনফিউজ হতে পারে যে একটি মাঠ, তাহলে মাঠ খাই লিখবো, একটিটা আলাদা লিখবো, একটি কিন্তু আলাদা করা যাবে না, সব সময় একটি মাঠ একসঙ্গে হবে, ওই জন্য এ ফিল্ড সব সময় একসঙ্গে হবে, সব সময় এ ফিল্ড একসঙ্গে, একটি মাঠ, তার আগে হচ্ছে একার, তাহলে ইন এ ফিল্ড। আচ্ছা, এই বাক্যটাকে যদি আমি আরো বড় করি, কারণ যখন যারা ইংরেজি বলে তারা নিশ্চয়ই শুধুমাত্র লিখে লিখে করে না, তারা যে আগে লিখে নি তারপরে বলি, এরকম তো হয় না, মুখে মুখে বলে যায়। আচ্ছা, আমি এবারে মুখে মুখে বলছি, দেখি আমি এই বাক্যটাকে বাড়াচ্ছি, দেখি কে বুঝতে পারছে, মানে কে ধরতে পারছে। আমি যখন বাক্যটা বাড়াবো তুমি কিন্তু ইংলিশে আগেই বলে নেবে নিজে নিজে, বা ভিডিওটা পজ করে নেবে, একটু আগে বলে নেবে, তারপর আমারটা শুনবে। আমি বাক্যটা একটু বলছি, বাড়িয়ে বলছি, যে বাচ্চারা একটি মাঠে খেলে। আমি বললাম যে বাচ্চারা একটি পুকুরের পাশে একটি মাঠে খেলে, সকালবেলায় খেলে বা বিকেল বেলায় খেলে, আমি বিকাল বেলায় বলছি না হয়, আচ্ছা সকালবেলায় বলছি। তাহলে কি বললাম, যে বাচ্চারা পুকুরের পাশে একটি মাঠে সকালবেলায় খেলে। তাহলে আমরা কি লিখেছি, যে বাচ্চারা খেলে একটি মাঠে। এবার তাহলে কি লেখা উচিত, সকালে না পুকুরের পাশে? কারণ বাচ্চারা খেলে বলে দিয়েছি, তাহলে একটা মাঠে বলে দিয়েছি, তাহলে কোথায় একটু পরিষ্কার করে দিই। তো অনেকের প্রশ্ন এখানে জাগতে পারে যে স্যার যদি একটা বাক্যে 4-5টা প্রিপোজিশন পাঠাচ্ছে তাহলে কি করব? তাহলে কিছুই না, পরপর লিখলেই হয়ে গেল। আর তুমি ট্রান্সলেশন করতে করতেই বুঝতে হবে যে কোনটা লেখা উচিত। যেমন দেখো, এটা পড়ে আমি যদি বলি যে পুকুরের পাশে একটি মাঠে সকালবেলায় খেলে, তাহলে তোমার কি মনে হচ্ছে কোনটাকে লেখা উচিত? যে বাচ্চা কাচ্চারা খেলে একটি মাঠে, তাহলে পুকুরের পাশে এখানেই বলা উচিত। সকালবেলাটা একটু পরে মনে হচ্ছে, এটা আলাদা টাইপ মনে হচ্ছে, আর এটা একটা স্থান বিশেষ, একসঙ্গে স্থানগুলো লিখে দিচ্ছে, একটা মাঠে পুকুরের পাশে। তাহলে পুকুরের পাশে নিজেকে প্রশ্ন করো, কারণ আমাদের সাবজেক্ট ভার্ব লেখা হয়ে গেছে, সাবজেক্ট ভার্ব লেখা হয়ে গেলে নিজেকে প্রশ্ন করবো যে এটা কি প্রিপোজিশন পার্ট? তাহলে পুকুরের পাশে এটা কি প্রিপোজিশন পার্ট? পুকুর মূল শব্দ। বা তুমি যদি বলো যে একটি পুকুরের পাশে, তাও ধরছি আমি একটি পুকুর, তাহলে একটি পুকুর মূল শব্দ, তাহলে একটি পুকুরের পাশে, তাহলে এই পাশেটা হচ্ছে বাড়তি। তাহলে পাশে ইংলিশ কি? তাহলে পাশে ইংলিশ জানতে হবে যে বিসাইড মানেও পাশে, বাই মানে হচ্ছে দ্বারা, দিয়ে, পাশে, এই যে এত মানে আছে, সব মানে কিন্তু জানতে হবে, শুধু একটা মানে জানলে কিন্তু হবে না। তাহলেই তোমাদের ওই প্রচুর রুল আর পড়তে হবে না। তাহলে বাই মানে কি? দ্বারা, দিয়ে, পাশে, তারপরে চেপে। চেপে বলতে এখানে যানবাহনে চেপে, যানবাহনে চেপে, যেমন সাইকেলে চেপে। আচ্ছা, এই এতগুলো মানে হয় বাই মানে। তাহলে এখানে আমি কি বললাম বাক্যটা, যে বাচ্চারা একটি মাঠে খেলে, বললাম দ্য চিলড্রেন প্লে ইন এ ফিল্ড। তারপর বললাম পুকুরের পাশে একটি মাঠে, তাহলে পুকুরের পাশে এটা প্রিপোজিশন পার্ট, তাহলে আগে লিখবো পাশে, পাশে ইংলিশ কি? বাই। তাহলে বাই বা বিসাইড লিখলেও হবে। তাহলে বাই একটি পুকুর, উল্টাই দিলাম, এ পড। আচ্ছা, এবার আরেকটু বাড়ালাম সকালবেলায় বা সকালে। তাহলে এই যে সকালে বাড়ালাম, তাহলে বলো সকালে এটা কি প্রিপোজিশন পার্ট না এমনি ওয়ার্ড? সকাল ইংলিশ আমরা জানি মূল শব্দ, সকাল মূল শব্দ, সকালে বাড়তি, তাহলে এটা বাড়তি। তাহলে এ ইংলিশ কি? এ ইংলিশ হচ্ছে ইন, তাহলে ইন মর্নিং। এখানে কি দা ভালো লাগছে শুনতে? তাহলে দা লিখে দেবে, ইন দা মর্নিং। মর্নিং। আরো যদি বাড়াই, তার স্কুলের পর, তার স্কুলের পর, তাহলে তার স্কুল মূল শব্দ, তার স্কুল মূল শব্দ, আর পরটা কিন্তু বাড়তি হয়ে গেল। তাহলে পর ইংলিশ কি? আফটার মানে পরে, তাহলে আফটার হিজ স্কুল, আফটার হিজ স্কুল। এইভাবে করে কিন্তু আমি আরো বড় বাক্য বানাতে পারি। তো আমি আরো একটা বাক্য লিখছি এখানে, বললাম রাম রহিমের সাথে কথা বলছে, রহিমের সাথে কথা বলছে, এই একটা বাক্য লিখলাম। আচ্ছা, আর একটা বাক্য লিখছি, আমরা একসঙ্গে বিদ্যালয়ে যাই,
বিদ্যালয়ে যায়। এগুলো ট্রান্সলেশন করার চেষ্টা করো। দেখো রাম রহিমের সাথে কথা বলছে, তাহলে একইভাবে আমরা সাবজেক্ট পেলেই ভার্ব লিখবো। তাহলে সাবজেক্ট এখানে কি রাম। আচ্ছা ভার্ব কি এখানে কথা বলাটা হচ্ছে ভার্ব, তাই না? কথা বলছে একটা ওয়ার্ড ধরতে হবে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি লিখবো? সাবজেক্ট প্লাস অ্যামিজার, মেন ভার্ব প্লাস আইএনজি, তাই না? টকিং। এইবার রহিমের সাথে এটা কিভাবে লিখবো? তাহলে আমি আরো কয়েকটা প্রিপোজিশন এখানে লিখে দিচ্ছি। এই ধরো আরেকটা লিখছি আমি, উইথ মানে একটু লিখে দিচ্ছি। উইথ মানে হচ্ছে সাথে, আচ্ছা সাথে, সঙ্গে তো লিখে দিয়েছি, দিয়ে, নিয়ে, ব্যাস। আর একটা লিখছি আমি, টু মানে লিখছি। টু মানে হচ্ছে তে, প্রতি, পর্যন্ত, কাছে, নিকটে। ব্র্যাকেটে লিখছি দিকে, মুখোমুখি বোঝায়। তাহলে এগুলো হচ্ছে প্রিপোজিশন, উপরে এগুলো প্রিপোজিশন। আরো প্রিপোজিশন আছে, আমি পরে লিখে দিচ্ছি। তাহলে রাম রহিমের সাথে কথা বলছে, তাহলে এটা ইংলিশ কি হবে? রাম, প্রথমে সাবজেক্ট লিখলাম, তাহলে সাবজেক্ট পেলেই এই যে সাবজেক্ট লেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভার্বও লেখা হয়ে গেল, আমার সাবজেক্ট ভার্ব হয়ে গেল। এবার সাবজেক্ট ভার্ব হয়ে গেলে কি লিখতে হয়? অবজেক্ট। তাহলে অবজেক্ট পেতে গেলে প্রশ্ন করতে হয় কি কাকে দিয়ে, কি কথা বলছে, কাকে কথা বলছে, দেখো উত্তর নেই, তাহলে এখানে অবজেক্ট নেই। তাহলে এবার যেটুকু পড়ে আছে সেটুকু কিন্তু প্রিপোজিশন পার্ট হতে পারে। তাহলে দেখো তো রহিমের সাথে এটা কি প্রিপোজিশন পার্ট? হ্যাঁ, রহিম হচ্ছে দেখো মূল শব্দ, রহিম মূল শব্দ। তাহলে এর সঙ্গে কি বাড়তি আছে? এর আর সাথে। এখানে আমার কিছু বলার আছে। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার এরও তো একটা প্রিপোজিশন, অব হচ্ছে এর, অব মানে এর, ঠিক আছে? কি বললাম? অব, এখানে জায়গা কম, অব মানে র বা এর। আবার সাথে ইংলিশ কি দেখো লিখেছি আমি, সাথে ইংলিশ কি? সাথে ইংলিশ উইথ। তাহলে এখানে কোন প্রিপোজিশনটা লিখবো তো একটু বলে দিচ্ছি। এখানে আমি মনে রাখবে, যদি দুটো প্রিপোজিশন থাকে তোমরা কিন্তু সবসময় একটা প্রিপোজিশনে লিখবে। তো একটা প্রিপোজিশন লিখতে গেলে কোনটা লিখবে? যেটা পরে আছে, বড় করে আলাদা করে আছে যেটা, সেটাকেই গুরুত্ব দেবে বেশি। আর যেটা যুক্ত হয়ে আছে সেটাকে তখন গুরুত্ব দেবে না। আর যদি সাথে না থাকে, বাড়তি শব্দ ধরো আছে রহিমের, শুধু রহিমের আছে, তখন তো আর কিছু করার নাই, তখন তো এটাও প্রিপোজিশন পার্ট, বাড়তি আছে। বাড়তি থাকলেই আসল কথা হচ্ছে সেটা প্রিপোজিশন পার্ট। কিন্তু যদি একাধিক প্রিপোজিশন থাকে তখন তুমি একটা লিখবে। আর একটা লিখবে কোনটা লিখবে? যেটা আলাদা করে আছে, আর যেটা যুক্ত হয়ে আছে সেটা লেখার দরকার নেই। আর যদি আলাদা করে না থাকে, খালি রহিমের থাকলে তখন এই যুক্ত থাকাটাই তখন লিখতাম, তখন এর ইংলিশ কি লিখতাম? অব। তো যাই হোক, তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এখানে আমরা এর ইংলিশটা ধরবো না, তাহলে সাথে ইংলিশটা শুধু ধরবো। তার মানে এই যে উইথ ব্যাপারটা একটু দেখবো, ঠিক আছে? তাহলে এখানে রাম ইজ টকিং হয়ে গেল, রাম কথা বলছে। এবার রহিমের সাথে তাহলে কি বলবো? প্রিপোজিশন পার্ট তো উল্টাই লিখতে হয়। তাহলে মূল শব্দ ধরলাম রহিম, আর সাথে ইংলিশ তাহলে কি হবে? উইথ। তবে এখানে আমার কিছু কথা আছে, উইথ রহিম। এই হলো রহিমের সাথে, তাই তো? উল্টে দিলাম। তো এইবার খেয়াল করো, এখানে আমি সাথে ইংলিশ পেয়ে গেলাম উইথ, কিন্তু এখানে অ্যাকচুয়ালি হবে টু। রাম ইজ টকিং টু রহিম। কিভাবে হলো আমি তোমাদের বলে দিই। দেখো এখানে টু মানে কি আছে? টু মানে আছে তে, প্রতি, পর্যন্ত, কাছে। কোনো বাক্যে যদি এরকম থাকে যে আমি তার কাছে যাব, তখন এই কাছে ইংলিশে আমরা টু লিখবো, তাই না? আবার দেখো ব্র্যাকেটের মধ্যে আমি কিছু লিখেছি, দিকে আর মুখোমুখি বোঝায়, এরকম যদি হয়। যেমন আমি কলকাতায় যাচ্ছি, কলকাতায় যাচ্ছি মানে কি? কলকাতার দিকে। কিন্তু আমি যখন যাচ্ছি আমার মুখটা কিন্তু কলকাতার দিকে থাকবে, এরকম আমরা কল্পনা করে নিই। কারণ তুমি যদি কাউকে জানাও যে এখন আমি ফোনে কথা বলতে পারছি না, আমি এখন কলকাতায় যাচ্ছি, তাহলে যে কলকাতায় যাচ্ছি তার মানে কি? আমরা ধরে নিব যে তোমার মুখটা কলকাতার দিকে আছে। তাহলে দিকে বোঝালে তখন কিন্তু আমরা টু লিখি। আবার মুখোমুখি বোঝানো কেমন? যেমন আমি তোমাদের সাথে কথা বলছি, দেখো আমার সামনে যদি তোমরা যদি আমার এখানে পড়তে আসতে আমার সেন্টারে, তাহলে অবশ্যই তোমরা আমার সামনে থাকতে, তোমরা নিশ্চয়ই আমার দিকে মানে পিছনে ফিরে তাকাতে না, নিশ্চয়ই আমার দিকে মুখটা থাকতো তোমাদের।
আর আমিও নিশ্চয়ই এইভাবে কথা বলতাম না, মানে মুখোমুখি বলতাম কিনা। তাহলে যেখানে মুখোমুখি ব্যাপার আসে সেখানে কিন্তু আমরা ধরে নিব সেখানে কিন্তু হবে কি, এই মুখোমুখি বোঝালে কি হবে, টু হবে। তাহলে এইবার একটা জিনিস খেয়াল করে দেখো এখানে, যে রাম কথা বলছে রহিমের সাথে। তাহলে রাম আর রহিম যখন কথা বলছে তারা নিশ্চয়ই পিছন ফিরে নেই, তারা মুখোমুখি আছে নিশ্চয়ই। তাহলে মুখোমুখি বোঝালে এখানে হবে টু। আবার রহিমের সাথে দেখো সাথে আছে, তাহলে সাথে ইংলিশ আবার উইথ, তাহলে তো এটাও হবে। তো আমি তোমাদের বলে দিই যে প্রেপোজিশনের মানে তোমরা দু রকম ভাবে পড়বে। একটা হচ্ছে আক্ষরিক মানে, যেমন দেখো যে ইন মানে আক্ষরিক মানে কি, তে, এ, অন্তস্থ, এতে, মধ্যে, ভিতরে। আবার আমি ব্র্যাকেটে লিখে দিব হচ্ছে ঘেরা জায়গার মধ্যে, এই ঘেরা জায়গার মধ্যে। আমরা ব্র্যাকেটে লিখেছি কিছু, এই ব্র্যাকেটের গুলো মনে রাখবা, এটা হচ্ছে ব্যাখ্যাধর্মী। এগুলো হচ্ছে ব্যাখ্যাধর্মী আমি বোঝাচ্ছি, ঠিক আছে। ব্র্যাকেট গুলো হচ্ছে ব্যাখ্যাধর্মী মানে। তাহলে কোনো এক জায়গায় তুমি একটা বাক্য বলতে যাচ্ছ, সেখানে প্রেপোজিশন তোমার লাগবে। সেখানে দেখা গেল আক্ষরিক মানে দিয়ে একটা হচ্ছে, আর একটা ব্যাখ্যাধর্মী মানে ব্র্যাকেটে আমি যেগুলো লিখবো, আমি তোমাদের যত প্রেপোজিশন দিব সেই প্রেপোজিশনে দেখবা কোথাও কোথাও ব্র্যাকেটে মানে থাকবে। তাহলে ব্র্যাকেটের গুলো মনে রাখবা এটা ব্যাখ্যাধর্মী মানে। তাহলে সবসময় ব্যাখ্যাধর্মী মানের গুরুত্বটা কিন্তু বেশি। তাহলে এখানে দেখো আমাদের সাথে ইংলিশ উইথ, এটাও যেমন ঠিক। আবার মুখোমুখি বোঝাচ্ছে ব্যাখ্যাধর্মী হিসেবে টু। তাহলে তোমরা কাকে গুরুত্ব দেবে বেশি? তোমরা অবশ্যই কিন্তু টুকে বেশি গুরুত্ব দেবে। তবে ইংলিশে কথা বলার সময় কিন্তু এই দুটোই চলতে পারে, কিন্তু ওই যে পারফেক্ট ইংলিশ বলে কথা আছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে টুতেই যেতে হবে, মানে ব্যাখ্যাধর্মী মানের গুরুত্ব দিতে হবে। তার মানে শুধু প্রিপোজিশনের মানে জানলে হবে না, সঙ্গে ব্যাখ্যাধর্মী মানেটা কিন্তু জানতে হবে। তাহলে যদি আমি এখানে বলি, ধরো ছেলেটাকে মেয়েটির সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই যে মেয়েটির সঙ্গে বললাম, মেয়েটির সঙ্গে। তাহলে যখন বিয়েটা ধরা হয়, আমরা বিয়ে বলতে কি বুঝি মোটামুটি, তাহলে সঙ্গে ইংলিশে কথা উইথ হওয়া উচিত ছিল, উইথ দ্য গার্ল, তাই তো। কিন্তু এখানে টু দ্য গার্ল তুমি লিখতে পারো, কারণ বিয়েটা কিন্তু মুখোমুখি বোঝায়। আমরা বিয়েটাকে সাধারণ কল্পনায় কি ভাবি, যে এই মালা বদল করে দিলে বিয়ে হলো। তাহলে মালা বদল নিশ্চয়ই উল্টো দিক থেকে হয় না, মুখোমুখি হতে হয়, মুখোমুখি মালা বদল করবে। তাহলে মুখোমুখি ঘটনাগুলো বোঝালে সেখানে কিন্তু তোমাকে লিখতে হবে টু, লিখতে হবে উইথের পরিবর্তে, বা যে প্রিপোজিশনই হোক সেখানে কিন্তু টু লিখতে হবে। তো যাকে তাহলে আমরা যা বুঝলাম যে প্রেপোজিশন শিখতে গেলে, মানে প্রেপোজিশন দিয়ে বাক্য রচনা করো আর যাই করো, প্রেপোজিশন শিখতে গেলে তোমাদের কি লাগবে, আক্ষরিক মানেগুলো পড়লে হয়ে যাবে, সব ধরনের মানে। আর হচ্ছে কি বলতো, আর হচ্ছে ব্যাখ্যাধর্মী সব ধরনের মানে যদি পড়া যায়, তাহলেই কিন্তু তোমাদের প্রেপোজিশনের আর ওই গাদা গাদা রুলস আর পড়তে হবে না। তো আমি তাহলে এটা মুছে তোমাদেরকে আমি যতগুলো প্রেপোজিশন হয় মোটামুটি আমাদের ব্যবহারে, আমি সবগুলো লিখে দেওয়ার চেষ্টা করছি। আর এগুলোর মানেও থাকছে, সঙ্গে ব্যাখ্যাধর্মী মানেও থাকছে। ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যাখ্যাধর্মী মানে, ঠিক আছে। প্রথম প্রেপোজিশনের নাম কি, যে ইন। ইন মানে কি, তে, এ, অন্তস্থ, এতে, মধ্যে, ভিতরে। আর ভিতরে এখানে ব্র্যাকেটে কি দেওয়া আছে, ঘেরা জায়গার মধ্যে বা ঘেরা জায়গার ভিতরে। মধ্যে বা ভেতরে একই ব্যাপার। তো ঘেরা জায়গার মধ্যে বলতে কি, যেমন দেখো আমি যদি বলি পকেটের মধ্যে 1 টাকা আছে, তাহলে পকেটের মধ্যে, পকেটটা ঘেরা জায়গা আছে, মোটামুটি ঘেরা জায়গা হলেই সেটা কিন্তু ইন হবে। আবার ব্যাগের মধ্যে 2টো বই আছে, তাহলে যে ব্যাগের মধ্যে আছে, হ্যাঁ, তাহলে এখানে ব্যাগটা ঘেরা জায়গা, তো তাহলে এখানে ইন হবে। আচ্ছা, নেক্সট প্রিপোজিশন দেখে না, টু। টু মানে কি, তে, প্রতি, পর্যন্ত, কাছে, নিকটে। আর আছে কি, দিকে। আর কি, মুখোমুখি বোঝালে এই টু হয়। আচ্ছা, নেক্সট প্রিপোজিশন হচ্ছে উইথ। উইথ মানে কি, সঙ্গে, সাথে, দিয়ে, নিয়ে। আর বাই মানে কি, বাই মানে দ্বারা, দিয়ে, পাশে, চেপে। চেপে বলতে কি, চেপে মানে যানবাহনে চেপে। যেমন দেখো আমি যদি বলি আমি সাইকেলে করে বিদ্যালয়ে যাই, বা সাইকেলে চেপে বিদ্যালয়ে যাই, এখন করে বলি, সাইকেলে করে বলি, আর সাইকেলে চেপে বলি, একই কিন্তু, মানে বিষয়টা সাইকেলে চেপেই হলো। বা বাসে চেপে বিদ্যালয়ে যায়, মানে কোনো যানবাহনে চেপে যাই, এরকম যদি হয় তাহলে চেপের জন্য এখানে কিন্তু বাই লিখতে হবে, বাই সাইকেল, এরকম হবে। আচ্ছা, এবার নেক্সট প্রিপোজিশন কি, বিফোর। বিফোর মানে কি, সামনে, আগে। আর হচ্ছে আর একটা সামনে আগে ইংলিশ আছে, সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ। এটা মানেও কিন্তু সামনে বা আগে। তাহলে ইন ফ্রন্ট অফ মানে কেমন সামনে, কোনো অবজেক্টের সামনে। যেমন আমি আয়নার সামনে মুখ দেখছি, তাহলে আয়না একটা অবজেক্ট মানে বস্তু, তাহলে সেই বস্তুর সামনে হলে কি হবে, ইন ফ্রন্ট অফ হবে। আর শুধু যদি বলে আগে, এমনি আগে, কোনো একটা ইভেন্টের আগে বা কোনো ঘটনার আগে, যেমন তুমি আসার আগে আমার কাজটা কমপ্লিট হয়ে থাকবে, তাহলে তুমি আসার আগে, এই যে এই আগে, এটা কি কোনো বস্তুর সামনে কি, নিশ্চয়ই না, এটা নর্মালি আগে। তাহলে এক্ষেত্রে হবে তোমার বিফোর। তাহলে বিফোর মানে সাধারণ আগে, আর যখন ইন ফ্রন্ট অফ বলবো তখন কিন্তু কোনো বস্তুর আগে।
আচ্ছা, নেক্সট প্রিপোজিশন হচ্ছে ফ্রম। ফ্রম মানে থেকে, আবার আউট অফ মানেও থেকে। তো ফ্রমের ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট বোঝাবে, আর আউট অফ হচ্ছে এটা মুভমেন্ট বোঝাবে। তো এই বিষয়গুলো দেখো এত আলোচনা করতে গেলে, প্রিপোজিশনগুলো মানে বাক্য লিখে লিখে আলোচনা করতে গেলে কিন্তু অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তাই এই ভিডিওতে শুধু মিনিংগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট প্রিপোজিশন হচ্ছে আপ। আপ মানে উপরে, আবার অন মানেও উপরে, কিন্তু এটা লেগে থাকা বোঝাবে। আবার তারিখ বার মাসের আগে, কিন্তু মাস এখানে ঠিক না, মানে তারিখ বারের আগে অন প্রিপোজিশন বসে। এবার চলে আসি অ্যাট। অ্যাট মানেও ওই তে এ অন্তস্থ এতে মানে বোঝায়। তবে এই যে প্রিপোজিশনগুলো যে একই হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আলোচনা দরকার। হ্যাঁ, পার্থক্য আছে এগুলোর মধ্যে, যে ইন মানেও তে এ অন্তস্থ এতে, আবার অ্যাট মানেও তে এ অন্তস্থ এতে, এগুলো পার্থক্য আছে। এগুলো বাক্য লিখে লিখে আমাকে বোঝাতে হবে, সেই জন্য আমি এই আলোচনাটা নেক্সট ভিডিওতে নিয়ে যাচ্ছি, কারণ একটা ভিডিও নাহলে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, অ্যাট আবার জায়গার আগেও বসে। অনেকে বলে যে অ্যাট নাকি ছোট জায়গার আগে বসে, আর ইন নাকি বড় জায়গার আগে বসে। এটা কিন্তু সম্পূর্ণ মানে ক্লারিফিকেশন দেয় না এই দুটো প্রিপোজিশন সম্পর্কে। তো এটা আমি পরের ভিডিওতে ভাবছি আরো ভালো করে এটা বুঝিয়ে দিব, মানে বাক্য লিখে লিখে বুঝিয়ে দিব। অফ মানে কি? অফ মানে র এর অনেকের মধ্যে বোঝালে অফ হয়। এবার বিহাইন্ড মানে কি? পিছনে। আফটার মানে কি? পরে পিছনে। আফটার মানেও পরে পিছনে। অ্যাবাউট মানে সম্পর্কে। আবার ইনটু মানেও দেখো তে এ অন্তস্থ এতে মধ্যে। তাহলে দেখো অ্যাট ইন, ইন অ্যাট আর হচ্ছে ইনটু, দেখো একই মানে হলো। তো এখানে কনফিউশন নিশ্চয়ই অনেকে তৈরি হচ্ছে। তো ওই কনফিউশন দূর করার জন্য আমি সেকেন্ড ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেইল বাক্য লিখে লিখে তোমাদেরকে বুঝিয়ে দেবো, তাহলে আরো ভালো বুঝবে। ঠিক আছে, আমি কিছু এবার তোমাদের জন্য ট্রান্সলেশন দিচ্ছি। এই ট্রান্সলেশনগুলো তোমরা প্রত্যেকে করবে, করে নিয়ে কমেন্ট বক্সে কিন্তু অ্যান্সারগুলো জমা দিলেই আমি তোমাদেরকে সেই অ্যান্সারগুলো চেক করে দেবো।